জব ম্যাথ প্রি কোর্সের আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচার। এর আগে আমরা হইতেছে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিছিলাম। ওইখানে হচ্ছে আমরা কিভাবে পড়াশোনা করতে হয়, আমরা আমাদের এখনকার ফেজে কে কোন ফেজে আছি একজন গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট হিসেবে, মানে আমরা আসলে কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত, এইগুলো নিয়ে আসলে আমরা কথাবার্তা বলছি। তো আজকে হইতেছে আমাদের মেইন কোর্সের প্রথম ক্লাস। তো যারা এই মেইন কোর্সের প্রথম ক্লাস থেকে লেকচার দেখা শুরু করতেছেন, তাদের উদ্দেশ্য করে আমি বলবো, যেহেতু আমার এই ক্লাসগুলো প্লেলিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই ওরিয়েন্টেশন ক্লাসটা দেখবেন। কারণ ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে আপনার যে মাইন্ডসেট, তারপর হচ্ছে আপনি যদি কখনো মানে এই মুহূর্তে ফ্রাস্ট্রেটেড থাকেন, তাহলে ওই জিনিসগুলো আপনি হচ্ছে রিলেট করতে পারবেন। আশা করি ওরিয়েন্টেশন ক্লাস দেখার মাধ্যমে আপনি নতুন করে নিজেকে শুরু করতে পারেন বা নতুন করে সবকিছু চিন্তা করতে পারেন। তো আমি বলে নিচ্ছি যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে হচ্ছে লেকচার 1-এ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 4টা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিক গুলো আসলে প্রসিদ্ধ কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্মিনোলজি না। এখানে হচ্ছে জাস্ট সিম্পল কিছু কিওয়ার্ড যেগুলা ধরে ধরে আমরা আসলে কাজ করবো। এখানে প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে যে বাচ্চা কালের হিসাব নিকাশ হচ্ছে। আমরা ছোটবেলায় কিছু হিসাব নিকাশ করতাম, ওইগুলো হচ্ছে কালের বদলে আমরা ভুলে গেছি। আর আমার এই কোর্সটা যেহেতু একবারই ফান্ডামেন্টাল কোর্স, মানে ধরেন যারা হচ্ছে 9-10-এ সায়েন্স ছিল না, আর্টস কমার্সের ছিল, বা অনেক দিন যাবত পড়াশোনার সাথে গ্যাপ, দেখা গেছে যে আসলে ওই আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে বা টিউশনি না করতে করতে হচ্ছে আমরা কিছু সিম্পল জিনিস ভুলে গেছি, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়া সত্ত্বেও আমরা হয়তো বা লাইফে এমন কিছু কিছু কাজের সাথে জড়িত, ব্যস্ততার কারণে আমরা হয়তো ওই জিনিসগুলো ভুলে গেছি, হইতেই পারে। হ্যাঁ, যেমন যেমন আমাকে যদি এখন প্রথম মানে আমাকে যদি সত্যি বলতে এখন বলে যে মানে ক খ গুলো একদম সবগুলা বলতে, আমি কিন্তু পারি না, মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে, এটা হইতেই পারে। তো যেহেতু আমরা সরকারি চাকরির প্রিপারেশন নিব, আমরা হচ্ছে একদম ছোটবেলা থেকে শুরু করবো। ঠিক আছে, এবং এগুলো খুব লেন্দি প্রসেসে আমি ডিসকাস করব না। আমি জাস্ট মানে ব্রেনে একটা টাচ করার জন্য যে না এগুলা পড়ছি, এবং এই জিনিসগুলা কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলে কাজে লাগাইতে পারি, ওই জিনিসগুলো আমরা ধীরে ধীরে রিলেট করার চেষ্টা করবো, এই আর কি। তো এখানে বাচ্চাকালের কিছু হিসাব নিকাশ আমরা দেখবো, মুখে মুখে ক্যালকুলেশন করা শিখবো। তারপর হচ্ছে কিছু হিসাবের খেলা আছে। তো এই হিসাবের খেলাটা হচ্ছে জাস্ট মানে কি বলে, এটা হচ্ছে একদম নিজস্ব দক্ষতা। ঠিক আছে, এগুলো আমি দেখাবো যে আমার পার্সোনাল কিছু কিছু চিন্তাধারার দক্ষতা আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ট্রিক্স বা নিজস্ব ব্যক্তিগত কিছু হিসাব নিকাশের খেলা যদি নিজের মধ্যে থাকে, তাহলে হচ্ছে আমরা কিছু জিনিস দ্রুত সলভ করতে পারি। তারপর দেখেন আমরা লাস্ট টপিকটা লিখছি লগ আবার কি ভাই। হ্যাঁ, আমরা ছোটবেলা 9-10-এ যখন ম্যাথ করতাম, আমরা ক্যালকুলেটারে লগ চাপতাম, যে লগ 1000, লগ 3, লগ 2, মানে আমরা ক্যালকুলেটার লগ লিখে একটা ভ্যালু চাপ দিই। চাপ দেওয়ার পর হচ্ছে একটা মান আসে। তো আমরা হচ্ছে ওই যে ছোটবেলা যে চাপ দিতাম বা মান আসতো, এটার মানে কি, এটা আমরা বুঝবো। এখন কথা হচ্ছে এইগুলোই কেন আমরা আমাদের পড়তে হবে। এগুলো এই কারণে পড়তে হবে যে আমরা যখন বিসিএস এর প্রিপারেশন নিব বা যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন নিব, আমরা গোড়া থেকে শুরু করা উচিত। আমি যদি পারিও, তাহলে হচ্ছে কিছু রিকল করা উচিত। ওই রিকল করার জন্য, অর্থাৎ মনে করানোর জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এবং এই সহজ জিনিসগুলো যে কত জটিল ভাবে আমার চিন্তা করা উচিত হবে কিছুক্ষণ পর বা কয়েকটা লেকচার পর, সেটাই আপনারা আসলে বুঝতে পারবেন। তো আমরা শুরুতে কথা না বাড়িয়ে চলে যাই। তো আমি হচ্ছে বাচ্চাকালের হিসাব নিকাশে প্রিসাইজলি হচ্ছে মানে যে জিনিসগুলো আমার লাগবে বা ভুলে গেছি, এই জিনিসগুলো হচ্ছে আমার ডিসকাস করা উচিত। আমি সবকিছু আলোচনা করব না। আমি সিলেবাসটা অ্যানালাইসিস করে দেখছি যে আসলে আমাদের একদম শুরুতে কোন জিনিসগুলো রিকল করলেই মোর দেন এনাফ, আমি ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো বাচ্চাকালের হিসাব নিকাশে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে যে ভগ্নাংশ। ঠিক আছে, আমরা হচ্ছে ভগ্নাংশ নিয়ে একটু কাজ করবো। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা ছোটবেলায় কিন্তু দেখছি, তাই না, ছোটবেলা দেখছি যে ভগ্নাংশ আসলে আমরা ছোটবেলায় এগুলো কিন্তু পড়ছি, যে দশমিক সংখ্যা, যেমন ধরেন 0.03, এটা একটা দশমিক সংখ্যা। তারপর ধরেন 3/4, এটা একটা ভগ্নাংশ। তারপরে 4 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এগুলো তো আমরা পড়ছি, তাই না? আচ্ছা, তো এখন দেখেন যে এখানে আহ ভগ্নাংশ জিনিসটা নিয়ে আমরা আসলে শুরুতে আলাপ করবো। তো ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যাকে আমরা দুইটা পার্টে চিন্তা করতে হয়, একটা হচ্ছে হর আর একটা হচ্ছে কি লব। তো ভগ্নাংশ সংখ্যায় উপরে যেটা থাকে ওইটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে ওইটাকে বলা হয় কি হর। তো এখানে যে 3/4, এখানে হর হচ্ছে 4 আর লব হচ্ছে কি 3। তো
আমরা ছোটবেলা ভগ্নাংশের কি আসলে পড়ছিলাম, যে আমরা ভগ্নাংশ তিন প্রকার পড়ছিলাম, বেসিক্যালি থ্রি টাইপস। ঠিক আছে, আমরা ভগ্নাংশ এর তিনটা টাইপ পড়ছিলাম। হ্যাঁ, এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত। তারপর দুই নাম্বার হচ্ছে কি অপ্রকৃত। হ্যাঁ, অপ্রকৃত। আমার লেখা খুবই বাজে, তারা যারা নোট করবেন নিজেরা সুন্দর করে নোট করবেন। তিন, তারপর হচ্ছে কি মিশ্র। হ্যাঁ, আচ্ছা। তো মিশ্র ভগ্ন, আচ্ছা আমি হচ্ছে কলমটা একটু চিকন করে নিই। আচ্ছা, তো মিশ্র ভগ্নাংশ, তাই তো? আচ্ছা, তো এই যে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ, এগুলা কিন্তু আমরা ভুলে গেছি ওইটা বলবো না, আমি জাস্ট কি করবো। প্রকৃত ভগ্নাংশ কি, ধরেন যদি কোনো ভগ্নাংশের হর লেস দেন লব, এটার মানে কি, হর যদি লবের চেয়ে ছোট হয়, এই সাইনটাকে বলা হয়, এই সাইনটাকে বলা হয় লেস দেন মানে ছোট, আর এই সাইনটাকে বলা হয় গ্রেটার দেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো হর যদি, হর লেস দেন অর্থাৎ হর হচ্ছে লবের চেয়ে ছোট, যদি এরকম হয় ওই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি যদি বলি আহ ঠিক আছে, না সরি, এটা এখানে একটু ভুল বলছি, যে হর যদি লবের চেয়ে কি হয়, বড় হয়। যেমন ধরেন 3/4। হ্যাঁ, 3/4, তাহলে এখানে ওই যে হরটা হচ্ছে বড়, ফোর কিন্তু তিনের চেয়ে কি বড়। তাহলে এই ভগ্নাংশটাকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ। তো এই সাইনটা এরকম হবে। ঠিক আছে, হর যদি লবের চেয়ে কি হয়, বড় হয়, অর্থাৎ ভগ্নাংশের নিচের পার্টটা যদি উপরের পার্টের চেয়ে বড় হয়, ওই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হবে, এটার উল্টা। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি 7/4, এখানে হর ছোট, চার কিন্তু ছোট, সাত কি বড়, তো এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। এটা মনে রাখতে হবে আমার। ঠিক আছে, আচ্ছা এখন মিশ্র ভগ্নাংশ কি জিনিস, ছোটবেলা আমরা দেখছি না এরকম ভগ্নাংশ, যেমন ধরুন আমরা যদি বলেন যে এক সমস্ত তিন ভাগের, মানে 4/3, এভাবে বলে না। হ্যাঁ, এই যে এই ভগ্নাংশটাকে বলা হয় কি মিশ্র ভগ্নাংশ। তো এই মিশ্র ভগ্নাংশকে আমরা পূর্ণ ভগ্নাংশে, অর্থাৎ আমরা ভগ্নাংশে যখন প্রকাশ করছি ছোটবেলায়, মনে করে দেখেন তো কি করতাম আমরা, এভাবে গুণ করতাম, নিচেরটার সাথে চারের সাথে এক গুণ করতাম, 4 একে 4, আর উপরের তিন যোগ, তাহলে কত হইতেছে 7, তাহলে এই 7 হবে উপরে, আর নিচে কি 4, অর্থাৎ 7/4, 4/7, যে কথা, এক সমস্ত 4/3 কি একই কথা। ঠিক আছে, এই যে কনভার্সন গুলা, প্রকৃত ভগ্নাংশ কি জিনিস, অপ্রকৃত ভগ্নাংশ কি জিনিস। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, যে আমরা মিশ্র ভগ্নাংশ কি জিনিস সেটাও বুঝতে পারলাম। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নর্মাল ভগ্নাংশে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে আহ কিছু আহ, ছোটকালের যে পড়াশোনা, ওই পড়াশোনাগুলোর কিছু পার্ট আমি আসলে এখানে আলোচনা করব। যেমন আমি হচ্ছে সংখ্যা জগৎ নিয়ে একটু রিকল করার চেষ্টা করবো। ঠিক আছে, যেমন আমাদের সংখ্যার যে জগৎ, আমি কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে আমরা জটিল সংখ্যা নামে একটা পার্ট দেখছিলাম। সেটা হচ্ছে আমি বলছিলাম যে যাদের 9-10-এ সায়েন্স ছিল না তাদের জন্য একদমই নতুন। আবার যাদের 9-10-এ সায়েন্স ছিল কিন্তু কলেজে গিয়ে আসলে আপনারা সায়েন্স পড়েন নাই, আর্টস বা কমার্সে চলে গেছেন, তাদের জন্য জটিল সংখ্যা নতুন। ঠিক আছে, তা আমি হচ্ছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমরা ছোটবেলা 9-10-এর বইয়ে কিন্তু বাস্তব সংখ্যা নামে একটা চ্যাপ্টার ছিল। ঠিক আছে, তো নর্মালি আপনারা মনে রাখবেন সংখ্যা জগৎটা শুরু হয় কমপ্লেক্স নাম্বার দিয়ে। কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে জটিল সংখ্যা। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার। আমি নর্মাল ডিসকাশন করতে চাই, ঠিক আছে, আমি একদম পিওর ম্যাথমেটিক্স নিয়ে আসলে কাজ করব না। তো কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল পার্ট, ঠিক আছে, রিয়েল পার্ট, ঠিক আছে, আর আরেকটা থাকে হচ্ছে ইমাজিনারি পার্ট। হ্যাঁ, ইমাজিনারি, ইমাজিনারি, ঠিক আছে। ইমাজিনারি মানে কি, ইমাজিন করা মানে কি, ইমাজিনারি মানে হচ্ছে কল্পনা। হ্যাঁ, কল্পনা করা, কাল্পনিক একটা পার্ট থাকে। আর রিয়েল পার্ট মানে হচ্ছে বাস্তব একটা পার্ট থাকে। তো আমরা 9-10-এর লেভেলে আমরা আসলে পড়াশোনাটা শুরু করি হচ্ছে এখান থেকে, এই যে রিয়েল পার্ট থেকে। ঠিক আছে, আমাদের 9-10-এর জেনারেল ম্যাথ বই কিন্তু ছিল বাস্তব সংখ্যা চ্যাপ্টার, তাই না? ওই বাস্তব সংখ্যা ছিল। আচ্ছা, তা আমরা কিন্তু এই যে ইমাজিনারি নাম্বার, এটা নিয়ে কিন্তু আমরা আসলে 9-10-এ পড়াশোনা করি নাই। সে সায়েন্স হোক বা আর্টস কমার্স, কিন্তু আমরা যারা কলেজে উঠছি, সায়েন্স নিছি, তাদের জন্য হচ্ছে এই ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা খুবই পরিচিত। সেটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। আমরা ওইখানে যাচ্ছি না, আমরা যেহেতু বাচ্চাকালের পড়াশোনার কথা বলতেছি, আমরা হচ্ছে এখন সংখ্যা জগতের রিয়েল পার্ট নিয়ে আমরা আসলে কাজ করবো, অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, এই যে বাস্তব সংখ্যা, হ্যাঁ, এই বাস্তব সংখ্যাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো ছোটবেলায় আমরা কি পড়ছিলাম, হ্যাঁ, মূলদ সংখ্যা, একটা পড়ছিলাম যে মূলদ, মূলদ সংখ্যা। ঠিক আছে, এরপর একটা পার্ট কি ছিল আমাদের, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। আচ্ছা, তো এখন মূলদ সংখ্যা কি জিনিস, আচ্ছা যাই হোক। তো এই জিনিসগুলা আসলে
পড়তে হইলে আমাদের আসলে কিছু জিনিস বুঝতে হবে। তো এই 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 যে মূলদ সংখ্যা কি জিনিস, অমূলদ সংখ্যা কি জিনিস, এইগুলার ডেপথ বিষয়ে আমি যাব না। কারণ হচ্ছে যে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলাদা একটা ক্লাসই নিব আমরা, হ্যাঁ। তো আমি ওই সংখ্যা জগতের জাস্ট কিছু কিছু যেগুলো একদম সিম্পল অ্যানালাইসিস, ওইগুলো নিয়ে আসলে আমরা কাজ করবো। আমরা যেহেতু এটা একটা প্রথম বাচ্চাকালের কিছু সিম্পল জিনিস অ্যানালাইসিস করতেছি, সেই জায়গা থেকে আমরা হচ্ছে ওই মূলদ অমূলদ সংখ্যার ভিতরের গল্পগুলোতে যাব না। আমরা জাস্ট মূলদ অমূলদ কি জিনিস সেইটা নিয়ে এখন ডিসকাস করবো না। আমরা জাস্ট মনে রাখবো সিলেবাসটা বোঝানোর জন্য যে কমপ্লেক্স নাম্বার মেইনলি না সংখ্যা জগৎটা শুরু হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা দিয়ে। জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ওই রিয়েল পার্টটাকে বলে বাস্তব সংখ্যা। অর্থাৎ জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। তো আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করবো। তো বাস্তব সংখ্যা নামে একটা চ্যাপ্টারই আছে আপনাদের বিসিএস বলেন এনটিআরসি বলেন। তো ওই বাস্তব সংখ্যা নিয়ে আমি আলাদা একদিন একটা ক্লাস নেব। তো ওই বাস্তব সংখ্যার মধ্যেই কিছু আহ জিনিস আছে যেগুলো খুবই সিম্পল। যেমন আমরা যদি বলি পূর্ণ সংখ্যা, হ্যাঁ, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি জিনিস? যেমন ধরেন আমি যদি বলি তিন, তিন এটা একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ। যদি আমি বলি -2, এটা একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখন পূর্ণ সংখ্যা, এখন আমি যদি বলি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা মানে কি? ধরেন আমরা বলো 3.03, এটা একটা দশমিক সংখ্যা নাকি? আবার ভগ্নাংশ কি জিনিস? 4/3, 3/4 বা 4/3। এই যে বিষয়গুলা, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। পূর্ণ সংখ্যা কি জিনিস, দশমিক সংখ্যা কি জিনিস, ভগ্নাংশ সংখ্যা কি জিনিস, ঠিক আছে। তো আমরা হইতেছে ওই যে বাস্তব সংখ্যা নিয়ে যদি আমি কাজ করি, যেমন মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে, ওইগুলো নিয়ে আসলে আমরা পরে কাজ করবো। তো এখন দেখেন যে এখানে কিছু প্রতীক আছে। এখন আমি বলবো, একটা কথা বলবো। যেমন বাস্তব সংখ্যাকে, বাস্তব সংখ্যার ইংরেজিকে রিয়েল, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবেন, বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা, ঠিক আছে। এখন এই যে আর, এই আর এর আবার আর কে আবার দুই ভাগে প্রকাশ করা হয়। অনেক সময় দেখবেন যে একটা জায়গায় আর উপরে মাইনাস লেখা থাকে, আবার অনেক জায়গায় লেখা থাকবে আর কি প্লাস। তো এইটার মানে কি? আর প্লাস এর মানে হচ্ছে বাস্তব সংখ্যা, কিন্তু কোনগুলা? যেগুলা ধনাত্মক। যেমন ধরেন আমি যদি বলি 4/3, এটা কিন্তু প্লাসের একটা ভগ্নাংশ, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্লাসের। বা ধরেন 3, এইগুলাকে বলা হয় আর প্লাস এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। আবার ধরেন আমি যদি বলি -4, -4, এটা হচ্ছে ওই যে আর মাইনাস বোঝায়, ঠিক আছে। তো শূন্যর বামে যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমরা আর মাইনাস দিয়ে প্রকাশ করবো, আর শূন্যর ডানে যে সংখ্যাগুলো আছে ওগুলোকে আমরা কি আর প্লাস দিয়ে প্রকাশ করবো। কিন্তু সকল সংখ্যা, শূন্য ডান বাম শূন্য সহ সকল সংখ্যাকে আবার আমি কি দ্বারা প্রকাশ করবো? আর। শুধু আর মানে প্লাস মাইনাস যা কিছু আছে সবকিছু বোঝাবো। তো এগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো কিন্তু জানতে হবে। মেমোরি মানে মেমোরাইজ করার জন্য হইলেও জানতে হবে, ঠিক আছে। এগুলো প্রতীক আসে, তাহলে আমরা বাস্তব সময়ে প্রকাশ করতেছি কি দ্বারা? আর দ্বারা, ঠিক আছে। এরপর আরেকটা জিনিসকে আমরা ছোটবেলা পড়তাম, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এইগুলো সবই মূলদ সংখ্যার পার্ট। আমি সরি, এগুলো বাস্তব সংখ্যার পার্ট। আমি বাস্তব সংখ্যা নিয়ে ডিসকাস করব, কিন্তু প্রতীকগুলো শিখেছি। এই স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মানে কি? আমরা বলি না এটা তো একটা স্বাভাবিক একটা ঘটনা। এই স্বাভাবিক শব্দটার ইংলিশ কি? ন্যাচারাল। তো স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল। তো ন্যাচারাল নাম্বারকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতে, ঠিক আছে। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ম্যাথমেটিক্স হচ্ছে আপনি যদি এক থেকে চিন্তা করেন, এক থেকে, 1 2 3, যে পূর্ণ সংখ্যাগুলো আছে, 1 থেকে 1 2 3 4 5 6 পূর্ণ হইতে হবে কিন্তু, হ্যাঁ, ভগ্নাংশ হওয়া যাবে না। যেমন 1.5, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হিসেবে কাউন্ট করবেন না, এটা একটা দশমিক সংখ্যা, হ্যাঁ। তো আমরা 1 2 3 4, এই যে পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে ওগুলাকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এটাকে এন দ্বারা প্রকাশ করে। আচ্ছা, এখন আমরা যদি বলি -3, -2, -1, এগুলোও কিন্তু পূর্ণ সংখ্যা, জাস্ট নেগেটিভ। আবার 1 2 3, এগুলো পূর্ণ সংখ্যা, জাস্ট পজিটিভ। তো এই সকল নেগেটিভ পজিটিভ সকল পূর্ণ সংখ্যাকে হচ্ছে আপনার জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে। তো এই যে মূলদ অমূলদ আমি আসলে ওই বাস্তব সংখ্যা পার্টে যখন আলোচনা করবো তখন বিস্তারিত আলোচনা করব। জাস্ট মনে রাখেন যে মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। আর মূলদ সংখ্যা কোনগুলা কি, এগুলো হচ্ছে আমরা বাস্তব সংখ্যা যখন পড়াইতে যাব তখন আমরা আসলে ডিসকাস করবো, ঠিক আছে। তাহলে মনে রাখবেন, এখানে চারটা প্রতীক। বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় আর দ্বারা, মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, যেটা আমরা এখনো বুঝি নাই মূলদ সংখ্যা কি জিনিস, অ্যানালাইসিস করবো। পূর্ণ সংখ্যা বুঝতে পারছি, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? যেগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা মৌলিক সংখ্যা নিয়ে কাজ করব। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি জিনিস?
ঠিক আছে। আচ্ছা, ধরেন আমরা যখন ভাগ করি, আমি যদি আপনাকে বলি ছোটবেলার মতো, ধরো আপনি 7কে 3 দ্বারা ভাগ করবেন, আমরা কি করতাম বলেন তো? 7কে 3 দ্বারা ভাগ দিলে কি হয়? 3 দুগুণা আমরা কি লিখি? 3 দুগুণা 6। তাহলে ভাগশেষ কত থাকবে? 1। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে বলি যে তিনটাকে আমরা ছোটবেলা কি বলতাম বলেন তো? তিনটাকে বলতাম ভাজক। ঠিক আছে। যেটা দিয়ে ভাগ করা হয় এটাকে বলা হয় ভাজক, আর যেটাকে ভাগ করা হয় এটাকে বলা হয় কি? ভাজ্য। আর এটা কি? ভাগশেষ। ভাগফল, সরি, এটা হচ্ছে ভাগফল। আর নিচেরটা কি? ভাগ শেষ। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি বলি যে আমরা ছোটবেলায় পড়ছি না একটা কথা, এই যে দেখেন আমি কিন্তু ছোটবেলার কথাবার্তা বারবার বলতেছি, নিঃশেষে বিভাজ্য। হ্যাঁ, নিঃশেষে বিভাজ্য, এটার মানে কি? কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য। এটার মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যদি অন্য একটা সংখ্যা দ্বারা আপনি ভাগ দেন, ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ না থাকে, মানে পুরোটাই ভাগফল, কোনো ভাগশেষ নাই, পুরোটাই ভাগ হয়ে গেছে, ওইটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্যতা বা নিঃশেষে বিভাজ্য। যেমন আমি যদি বলি আপনি 6কে 3 দ্বারা ভাগ করেন, তাহলে 6 টাকা তিনজনের মধ্যে কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া যায়, 2 টাকা করে, 3 দুগুণা 6। তাহলে কিন্তু কোনো আর অবশিষ্ট থাকে না। ঠিক আছে। তো এই 6কে বলা হয় 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। মানে অর্থাৎ 3 দিয়া 6কে আমরা এমন ভাবে ভাগ করতে পারি যাতে ভাগশেষ না থাকে, তাহলে 6টা হচ্ছে একদম নিঃশেষে বিভাজ্য। কত দ্বারা? 3 দ্বারা। এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্যতা। ঠিক আছে। আচ্ছা, তা আমি মৌলিক সংখ্যা পড়াইতে গিয়া আমি হচ্ছে এইটাতে কেন ঢুকছি? আচ্ছা, তো দেখেন, যেমন আমি যদি বলি 6, 6কে দেখেন আপনি 2 দ্বারা ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য, 3 দুগুণা 6, 0। 6কে যদি আপনি 3 দ্বারা ভাগ দেন তাহলে নিঃশেষে বিভাজ্য। আবার 6কে যদি আপনি 1 দ্বারা ভাগ দেন, মানে পুরো একজনকে যদি 6 টাকা দেন, তাহলে 6 একে 6, 0, এটাও নিঃশেষ বিভাজ্য। 6কে যদি আবার আপনি 6 দ্বারা ভাগ দেন, তাহলে 6 একে 6, এটাও নিঃশেষ বিভাজ্য। তার মানে এই যে 6 সংখ্যাটা, এই 6 সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য হয়, 3 দ্বারা ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য হয়, 1 দ্বারা ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য হয়, 6 দ্বারা ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে, মানে ওই 6কে আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ দিলে সেটা কি হয়? নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগশেষ 0 হয়। এখন যদি আমি আপনাকে বলি 7কে ভাগ করেন আপনি, মানে 7কে আপনি পৃথিবীর যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করেন, দেখবেন ধরেন আপনি 2 দ্বারা ভাগ করবেন, তাহলে ভাগ করলে 3 দুগুণা ধরেন 6, ওই ভাগশেষ থেকে যাবে কিন্তু। যদি আপনি আমার বলি, আপনারা বলি 3 দ্বারা ভাগ করেন 7কে, তাহলে কি হবে? 3 দুগুণা 6, ভাগশেষ থাকবে কত? 1। আমি যদি আপনাকে বলি 7কে আপনি 5 দ্বারা ভাগ করেন, তাহলে 5 একে 5, ভাগশেষ থাকবে কত? 2। তাহলে ভাগশেষ থাকতেছে, নিঃশেষে বিভাজ্য হইতেছে না। অর্থাৎ 7কে আপনি ভাগ করতে গিয়ে এমন কোন সংখ্যা পান না যেগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। তা 7কে ডিরেক্ট কোন সংখ্যা দ্বারা ডিরেক্ট ভাগ যায় না, মানে ডিরেক্ট ভাগ যায় না মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য না। তবে হ্যাঁ দেখেন, আমি যদি 1 দ্বারা ভাগ দিই 7কে, তাহলে 7 একে 7, মানে তাইলে কিন্তু নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 7 টাকাকে যদি আমি একজনকে দিয়ে দিই, তাহলে আর কোনো ভাগশেষ থাকে না, 1 দ্বারা ভাগ যায়। আবার 7কে কিন্তু 7 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়। তার মানে 7 সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা, যেই সংখ্যাকে 1 এবং 7 দ্বারা ছাড়া, 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, মানে নিঃশেষে ভাগ করা যায় না। এরকম আরেকটা সংখ্যা কথা বলেন তো, যেমন আমি যদি বলি 11, 11কে দেখবেন আপনি কোন সংখ্যা দ্বারা ভাগ দিয়া নিঃশেষে বিভাজ্য বানাইতে পারবেন না, কেবলমাত্র 1 আর 11 ছাড়া। 1 দিয়ে ভাগ দিলে 11 একে 11, হ্যাঁ নিঃশেষ বিভাজ্য। আবার 11 দিয়ে ভাগ দিলে হবে। তাহলে এখানে কিন্তু আমরা সংখ্যা জগতে আবার 2 রকমের প্যাটার্ন দেখতেছি, যে কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে আসলে আমরা একের অধিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য করতে পারি, কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে ওই নিজস্ব সংখ্যা দ্বারা, মানে নিজে 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 দ্বারা, অর্থাৎ ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, ভাগ করা যায় না। যেমন 3, 3কে দেখবেন আপনি 2 দ্বারা ভাগ দিলে 1 অবশিষ্ট থেকে যায়। তার মানে 3কে আমি 3 এবং 1 ছাড়া নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি না। আমি কথাটা ক্লিয়ার বুঝতেছেন তো? আচ্ছা, আমি যদি আবার বলি 9কে ভাগ করেন, তো দেখেন তো, হ্যাঁ 9কে কিন্তু ভাগ যায়। যেমন 9কে আপনি 9 দ্বারাও ভাগ দিতে পারেন, 1 দ্বারাও ভাগ দিতে পারেন, 3 দ্বারাও কিন্তু ভাগ দিতে পারেন। তার মানে 9কে 9 এবং 1 ছাড়াও অন্য একটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। তো মৌলিক সংখ্যা কাদের বলে? যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তারাই মৌলিক সংখ্যা। আমি আবারও বলি, মৌলিক সংখ্যা হচ্ছে তারা যাদেরকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না।
তার মানে সাত, সাত একটা মৌলিক সংখ্যা, কারণ সাতকে আপনি সাত এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন না। এজন্য সাত একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাগুলা আসলে ধনাত্মক সংখ্যা হয় আর কি, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই। দুই থেকে আসলে শুরু হয়, ঠিক আছে, দুই থেকে হচ্ছে মৌলিক সংখ্যার কাউন্ট শুরু হয়। অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না, ঠিক আছে। সবসময় মনে রাখবেন, দুই থেকে হচ্ছে, আপনাকে যদি কেউ কোশ্চেন করে পৃথিবীতে ক্ষুদ্র সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, দুই, আপনি বলবেন দুই, তাহলে দুই থেকে শুরু। তাহলে দুই একটা মৌলিক সংখ্যা, তিন একটা মৌলিক সংখ্যা, পাঁচ একটা মৌলিক সংখ্যা, সাত একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা। আপনি বলতে পারেন যে স্যার 10 মৌলিক সংখ্যা না কেন? দেখেন তো, 10কে আপনি এক দ্বারা ভাগ দিতে পারবেন নিঃশেষ বিভাজ্য, 10 দ্বারা দিতে, আবার 5 দ্বারাও কিন্তু দিতে পারবেন, দুই দ্বারাও কিন্তু দিতে পারবেন, নিঃশেষ বিভাজ্য হয়। 10 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা কাকে বলে, এগুলো কিন্তু আমরা শিখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এই ছিল ছোটবেলার কিছু জিনিস যেগুলো হচ্ছে আমাদের রিকল করা দরকার ছিল, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের পরবর্তী টপিক কি, আমাদের পরবর্তী টপিক ছিল মুখে মুখে কি ক্যালকুলেশন। আমরা হচ্ছে মুখে মুখে ক্যালকুলেশন শিখবো। তো মুখে মুখে ক্যালকুলেশন, এটার মানে কি? এখন শোনেন, মুখে মুখে ক্যালকুলেশনের জন্য অনেক ট্রিক্স আছে। কিছু কিছু ট্রিক্স হচ্ছে নিজের ভিতর নিজে ডেভেলপ করতে হয়, আর কিছু কিছু ট্রিক্স হচ্ছে আপনি বইয়ে পাবেন। যেমন আমি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে তিনটা বই সাজেস্ট করছি, তার মধ্যে ম্যাজিক ম্যাথ যে বইটা, ওইখানে হচ্ছে অনেক ট্রিক্স আছে, যে ট্রিক্স গুলোর মাধ্যমে আপনি অনেক বড় বড় ক্যালকুলেশন মুখে মুখে করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি এত কিছু ট্রিক্স শিখলে, আপনি কিন্তু অনেক ট্রিক্স যখন শিখবেন, তখন কিন্তু এত এত ট্রিক্স এর ভিড়ে, এত এত শর্টকাটের ভিড়ে আপনি কিন্তু অনেক কিছু ভুলে যাবেন। তো ট্রিক্স শিখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরেন সিম্পল কিছু জিনিস শিখলেই না। আপনি যখন চাকরির পরীক্ষায় যাবেন, আপনি আইডিয়া করার জন্য যে হ্যাঁ, আমাকে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না, তাহলে আমার এই দুইটা সংখ্যা গুণ করলে গুণফল কি হইতে পারে, এটা যদি আপনি আইডিয়া করতে পারেন, তাহলে কাছাকাছি যে উত্তরটা আছে অপশনে, চারটা অপশনের মধ্যে অন্তত আপনি কাছাকাছি যে অপশনটা আছে ওইটাতে কোশ্চেন মানে দাগায় আসতে পারবেন। মানে সেক্ষেত্রে মুখোমুখি ক্যালকুলেশনের একটা দরকার আছে। এবং এই ক্ষেত্রে ধরেন আমাদের দেশে যে যে পরীক্ষাগুলো হয় সরকারি চাকরির, সেই ক্ষেত্রে যেই মুখে মুখে যে ক্যালকুলেশনের যে বিষয়গুলো, ধরেন মানগুলো এমন ভাবেই দিবে, যেটা মুখে মুখে ক্যালকুলেশন করতে যে আপনার খুব বেশি ট্রিক্স শিখতে হবে, বিষয়টা এরকম না। মানে নিজস্ব কিছু বেসিক ট্রিক্স আসলে জানা থাকলেই হয়। যেমন আমি অনেক ধরনের ক্যালকুলেশন আছে যেগুলো মুখস্থ করাই দিতে পারবো আপনাদের। আপনাদের আমি অনেক কিছুই সাজেশন দিতে পারবো যে এইগুলো মুখস্থ করে ফেলেন, এই হিসাবগুলো মুখস্থ, কিন্তু আমি ওইগুলো বলবো না, কারণ আপনাদেরকে আমি বই সাজেস্ট করছি। আমি হচ্ছে যেই জিনিসটা আমার দরকার, আমার বোঝানো, ওই জিনিসগুলো নিয়ে শর্টকাটে বিশ্লেষণ করব। আর বই থেকে আমি বলে দিব যে আপনারা বই থেকে ডিসকাস করতে পারেন, নিজেরা নিজেরা করতে পারেন। কিন্তু আমি মনে করি একজন একদম স্টার্টিং লেভেলে, কারণ আপনি শুরু করতেছেন বা আপনি মনে করতেছেন আপনার ম্যাথের বেসিক দুর্বল, তাদের জন্য আমি এখন যেই ক্যালকুলেশন গুলো শিখাবো এগুলোই মোর দেন, এর বেশি আসলে কিছু লাগবে না, ঠিক আছে। তাহলে আমরা মুখে মুখে ক্যালকুলেশনের কিছু পার্ট দেখার চেষ্টা করি। তো প্রথমেই আমরা মুখে মুখে ছোট্ট ছোট্ট দশমিক সংখ্যা গুণ করার জিনিসটা দেখবো, এটাই এটাই দেখবো, এটাই দেখার ইচ্ছা আর কি আমাদের। তো দেখেন, এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা শিখতে হবে, যে দশমিক সংখ্যা থেকে আমরা দশমিক সংখ্যা থেকে দশমিক টু ভগ্নাংশ, আমরা দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ নির্ণয় করার প্রসেসটা আগে শিখবো, যেটা আমরা ক্লাস 4-5 শিখছি। যেমন আমি যদি আপনাকে বলি 0.03, হ্যাঁ, এটাকে আপনি ভগ্নাংশে নেন, এটা কিভাবে নিবেন? এই এই দশমিক সংখ্যাটাকে যদি আমি আপনাকে বলি যে ভগ্নাংশে নেন, কিভাবে নেই, ছোটবেলায় কি করতাম আমরা বলেন তো? কিভাবে করতাম, যে দশমিকের জন্য, এই যে দশমিকের জন্য আমরা একটা টান দিতাম, টান দেওয়ার পর আমরা উপরে কিন্তু পূর্ণ পার্টটা লিখবো, যেমন 0.03 আমরা থ্রিটা লিখবো। এরপর কি করতাম, দশমিকের জন্য এখানে একটা এক লিখতাম, দশমিকের পরে দুই ঘর, এর জন্য আমরা কি করতাম, দুইটা শূন্য দিতাম। এইভাবেই তো করতাম না? তাহলে আমরা দশমিক থেকে কিসে কনভার্ট করে ফেলছি, ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যদি আপনাদের বলি 0.0.45, এখন এইটাকে যদি আমি বলি ভগ্নাংশ নিয়ে দেখি, তাহলে আমরা দশমিক থেকে যখন ভগ্নাংশে নিব স্যার, আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে দশমিকের পরে পূর্ণ যেগুলো থাকবে শূন্য ব্যতীত, মানে দশমিকের পরে ওইগুলা লিখবো, লিখলাম 45। এরপর হচ্ছে দশমিকের জন্য এখানে নিচে একটা এক, দশমিকের পরে যেহেতু দুই ঘর আছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা দুইটা কি দিব, শূন্য দিব, ঠিক আছে। তো এখন বলতে পারেন যে স্যার এগুলো তো সহজ। এখন কথা হচ্ছে এই সহজ জিনিসগুলি আমাদের আগে দেখতে হবে, শিখতে হবে, ঠিক আছে। অনেক কিছুই তো ভুলে গেছেন, কিন্তু
ধরলাম সেইটা ভুলেন নাই, তারপর আমি বলার জন্য, কারণ আমার তো সিকোয়েন্স ওয়াইজ একটা টপিকের পর একটা টপিকে ঢুকতে হবে, ঠিক আছে? তো আমরা দশমিক থেকে ভগ্নাংশ নির্ণয় করতে পারবো আশা করি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন, আমি যদি আপনাদের বলি যে ভগ্নাংশ থেকে দশমিক না, ভগ্নাংশ থেকে কি দশমিক, তো সিম্পলি জিনিসটা একটু উল্টা চিন্তা করতে হবে। ধরেন 45 ÷ 100, এটা ভগ্নাংশ আকারে আছে, এখন আমি আপনাকে এটা দশমিকে নিতে বলবো। তো এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি আপনাদেরকে সেই সকল জিনিসগুলো শিখাইতেছি, যেই সকল জিনিসগুলোর সাথে নিচে দেখেন, নিচে মনে করেন 10-এর গুণিতক, 10-এর গুণিতক মানে কি হয়, 10 থাকবে না হয় 100 থাকবে না হয় 1000 থাকবে। আমি কিন্তু আপনাদের এইগুলা শিখাইতেছি না। যে ধরেন 45/98, এটা কি হবে দশমিকে, এটা কিন্তু আপনাদের আমি শিখাবো না। হ্যাঁ, এগুলা শিখাবো না। এগুলা নর্মাল ক্যালকুলেশন না। এগুলা আপনি শিখে, মানে এগুলোর কোনো সিস্টেম নাই, এগুলো আপনার এজিউম করে অ্যান্সার বলতে হবে, ঠিক আছে, মানে আইডিয়া করে। ওই আইডিয়া গুলো আমি শিখাবো, কিন্তু আমরা অর্ডিনারি জিনিসপত্র নিয়ে এখন কাজ করবো, ঠিক আছে, যেগুলো একদম সিম্পল, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখন 45/100, এখন যখন নিচে এরকম এক দেখবেন, এক দেওয়ার পর অনেকগুলো শূন্য, দুইটা, তিনটা, চারটা, যে কোনো কিছু হোক না কেন, ওইগুলা ক্ষেত্রে দেখেন, আপনি বলেন তো এইটাকে আপনি কোথায় নিবেন দশমিকে, তো নিলে আনসার কত, 0.45। আপনি এইভাবে চিন্তা করেন তো জিনিসটা স্যার, যে যখন আপনি একটা এই আকারের, যেমন সামথিং বাই 1000, 110, 1 লাখ, মানে 10-এর গুণিতক নিচে থাকবে, এই জিনিসকে যখন আপনি দশমিকে নিবেন, তখন হচ্ছে উপরের যে পার্টটা আছে না, উপরের যে পার্ট, ওটা লিখে ফেলবেন। 45 লিখলাম, লেখার পর আপনি দেখবেন জাস্ট নিচে কয়টা শূন্য, দুইটা শূন্য না? আর এই ডান থেকে 2 ঘর বামে যাবেন, এইটা সহ কাউন্ট করবেন, 1 2 হয়ে গেছে না, এখানে একটা দশমিক দিয়ে শেষ। তার মানে 45/100 যে কথা, 0.45, 0.45 একই কথা। কিভাবে আমি আবারও বলি, তাহলে এখন দেখি তো কেউ পারেন। ধরেন আপনারা বললাম যে 3 3 / 1000, এইটাকে আপনি দশমিকে নেন। তো আমি কি বলছি, স্যার বলছে উপরে যে পূর্ণ পাঠ 33, সেটা লেখা ফেলবো, লিখলাম। লেখার পরে এখানে নিচে শূন্য আছে কয়টা, তিনটা। তাহলে আমরা প্রথম ঘর থেকে 3 ঘর বামে যাবো, 1 2 3 ঘর। এখন এখানে তো নাই কেউ, তাহলে না থাকলে আমরা একটা কি দিয়ে ফেলবো, জিরো। তাহলে গেলাম 3 ঘর, এইখানে একটা দশমিক। তার মানে অ্যান্সার হবে 0.033। অর্থাৎ 33/1000 মানে হচ্ছে 0.033, অথবা এখানে দশমিকের একটা শূন্য দিতে পারে, 0.033। তাহলে আমরা কিন্তু ছোটবেলা এই দশমিক থেকে ভগ্নাংশে যেতে পারছি, এখন আবার ভগ্নাংশ থেকে দশমিকে যেতে পারছি, আমরা জাস্ট একটু কি করলাম, রিকল করলাম, ঠিক আছে। তাহলে আমরা কনভার্সন বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন, যেমন আপনারা যদি বলে 0.2 ইন্টু 0.03, দুটা গুণ করো, এটা হচ্ছে একদম সিম্পল ক্যালকুলেশন, এটা গুণ করো। তাহলে গুণ করার জন্য মনে রাখবেন, এই গুণগুলো হচ্ছে আপনি করতে হবে না, অনেক শর্টকাট আছে, অনেক কিছু আছে। কিন্তু আপনি যদি একটু, মানে কি বলেন, বেসিক যদি ভালো থাকে, তাহলে আপনি শর্টকাট না, মানে আপনি নর্মাল প্রসেসে অঙ্কগুলো করতে পারবেন। তাহলে দশমিক, শূন্য দশমিক দুই, মনে রাখবেন, দশমিকের সংখ্যা যদি গুণ করতে বলে, তাহলে প্রথমে আপনারা কি করবেন, ওই দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে নিয়ে নিবেন। কিভাবে নিব, তাহলে 2 লিখে ফেলবো। আর নিচে দশমিকের জন্য, এই যে এই দশমিকের জন্য কি হবে, একটা এক, দশমিকের উপরে 1 ঘর আছে, তাহলে শূন্য হইলো, গুণ। এটাও কি হবে উপরে, 0.03, তাহলে থ্রিটা উপরে লিখবো। এখন এই দশমিকের জন্য কি একটা এক লিখবো নিচে, দশমিকের পরে কিন্তু 2 ঘরে যে শূন্য আছে, তিনও আছে, তাহলে দুইটা শূন্য দিব। এখন এদেরকে যদি আমি গুণ করি, তাহলে গুণ করলে কি হবে বলেন তো, নিচে গুণ, 10 আর 100 গুণ করলে কি হয়, এক লিখে কয়টা শূন্য হবে, এই যে এখানে একটা শূন্য, এখানে দুইটা, তাহলে কত হবে, তিনটা শূন্য। আর উপরে উপরে গুণ করেন, 2 আর 3 গুণ করলে কত হয়, 6। হইলো তো? কারণ অ্যান্সারে কিন্তু এটা দেওয়া থাকবে না, আপনার এখানে দেওয়া আছে দশমিকের সাথে একটা দশমিক সংখ্যা গুণ, অ্যান্সারটাও কিন্তু দশমিক হইতে হবে। এই যে আমি মাত্র শিখাইছি যে ভগ্নাংশ থেকে কিভাবে দশমিকে যাওয়া যায়, তাহলে এখন ভগ্নাংশ থেকে দশমিকে যাওয়ার জন্য আমি বলছি কি 6 লিখে ফেলবেন। এখন নিচে শূন্য আছে কয়টা, তিনটা, তাহলে 3 ঘর বামে যাবেন, 1 ঘর, 2 ঘর, এই 3 ঘর বামে গিয়ে একটা দশমিক দিয়ে ফেলবেন। তার মানে কি হইলো অ্যান্সার, যে 0.2 ইন্টু 0.03 গুণ করলে অ্যান্সার হবে 0.00 কি 6। ঠিক আছে, এই যে সিম্পল ক্যালকুলেশন গুলা স্যার, আগে আপনাদের এই সিম্পল ক্যালকুলেশন গুলা শিখতে হবে, তাহলে আমরা আশা করি দশমিকের গুণ আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে এই জিনিসটা একটু কঠিন হবে কখন, আমি দেখেন দেখেন, ধরেন আপনাকে দিল 0.2 ইন্টু 0.48, তখন কেমনে করবো? তখন দেখেন একটু কি হবে, এখানে লিখবেন 2/কত, 10 ইন্টু 48/কত, 100। ঠিক আছে,
এভাবে ওই যে কিভাবে করছে আপনারা তো বুঝবেন। এখন আবার 48 দুগুণা কত, 96, উপরে কি হবে, উপরে উপরে যদি গুণ করেন 48 দুগুণা কত, 96। এই যে আমি যে বলে ফেললাম ডিরেক্ট 48 দুগুণা 96, এটা খুব আমার মতো এরকম তাড়াতাড়ি বলতে হবে। তো এগুলো কিভাবে বলা যায় এটা আমি ধরে নিলাম আপনারা জানেন। না জানলে আমি হচ্ছে এই পরের স্লাইডে আমরা এগুলো নিয়ে কাজ করবো। তাহলে 10 আর 100 গুণ করলে কত হবে, এক লিখে কয়টা শূন্য, তিনটা শূন্য। এখন সিম্পল। এখন আপনি এইটাকে দশমিকে যদি নেন 96 লিখে ফেলবেন। যে নিচে কয়টা শূন্য আছে, তিনটা। তাহলে এক ঘর, দুই ঘর, এই যে তিন ঘর, তিন ঘর দিয়ে এরপর আপনার দশমিকে দিন। তার মানে 0.2 ইন্টু 0.48 সমান সমান গুণ করলে হবে 0.096। ঠিক আছে। আগে স্যার এইরকম সিম্পল জিনিসগুলো শিখেন। এরপরে যখন আমরা আমাদের সাথে যখন জার্নি আপনাদের আরো বড় হবে, আমরা আসলে আপনাদের আরো স্মার্ট করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তার মানে আমরা নর্মাল দশমিকের কি শিখলাম, গুণ শিখলাম। ঠিক আছে। দশমিকের নর্মাল দশমিকের গুণ আমরা কিন্তু এগুলো শিখি নাই। যেমন আমি যদি বলি 0. আপনারা যদি বলেন 433 ইন্টু 0.888, এটা মুখে মুখে করা খুবই টাফ। কারণ দেখেন, এখানে এটার পরিবর্তে লিখবেন 433 ডিভাইড বাই এক দিয়ে তিনটা শূন্য। হ্যাঁ। পরে 0. এদের উপরে হবে তিনটা এক, দশমিকের জন্য একটা এক, পঞ্চমের জন্য শূন্য। এখন এইটা আপনি হয়তো বা নিচের পার্টটা পারবেন, কি হবে, এক দিয়ে ছয়টা শূন্য, এই যে তিনটা শূন্য তিনটা শূন্য, তাহলে গুণ করলে 1 2 3 4 5 6। কিন্তু এই যে উপরে 433-এর সাথে 888 গুণ করা, এটা কিন্তু আপনার জন্য মুখোমুখি খুবই টাফ। তো আমরা হচ্ছে মানে আমার লিমিটেশন আছে এই জিনিসগুলাতে। আমরা হচ্ছে আমি এতক্ষণ যেগুলো নিয়ে ডিসকাস করছি ওইগুলা পারলেই হচ্ছে আপনারা আপনাদের বেসিকটা এমন একটা জায়গায় যাবে যে বিসিএস বা যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনে আপনারা অন্তত এই সিম্পল জিনিসগুলো মুখোমুখি ক্যালকুলেশন করতে পারবেন। ঠিক আছে। তো আমি কি এখানে কোনো শর্টকাট শিখাইছি না, আমরা নর্মাল প্রসেস শিখাইছি। এখানে অনেক ব্যক্তিগত অনেক মানুষের অনেক ধরনের শর্টকাট থাকতে পারে। ঠিক আছে। যেমন দেখেন, এখানে আমি আমি যদি শর্টকাটের কথা বলি, এখানে জাস্ট পূর্ণ পার্ট 2 এর সাথে 48 গুণ করবেন, দেখেন 96। হ্যাঁ। 96 আমি যদি এই যে বলি, মানে অনেক ধরনের শর্টকাট অ্যানালাইসিস করা যায়। এই 0.2 তো দশমিকের সঙ্গে যখন গুণ করবেন, তখন দশমিকের পরে যে পূর্ণ যেগুলো অংশ থাকবে ওইগুলো গুণ করবেন, 48 লিখবেন। লিখার পর দেখেন এইটা, এটা দশমিকের পরে এটা কয়টা ঘর ছিল, একটা। এখানে দশমিকের পরে ছিল কয়টা, দুইটা। তার মানে দশমিকের পরে তিন ঘর থাকতে হবে। তাহলে এই যে 96 লেখা ফেলছেন, তাহলে তিন ঘরের জন্য আরেকটা শূন্য দেওয়া পরে দশমিক দিতে হবে। তো এটা নিজস্ব স্কিল, এগুলো আমি শর্টকাট শিখাইতে চাই না। এগুলো হচ্ছে আপনারা যে বই ম্যাজিক ম্যাথ, ওই বইগুলোতে হচ্ছে এই শর্টকাট গুলো থাকে। এগুলো আপনারা দেখলেই হয়ে যাবে, যে কোনো বই আছে। তো আগে নিজের মতো করে নিজে চিন্তা করতে হবে। ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন আমাদের স্লাইড কি ছিল, স্লাইডে ছিল হিসাবের খেলা। মানে হিসাবের খেলা জিনিসটা কি? যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে কেউ আপনাকে বললো যে আপনি 185-কে 5 দ্বারা গুণ দেন। ঠিক আছে। তো এটা আমরা অনেক ভাবে করতে পারি, যারা এক্সপার্ট অনেক ভাবে করে। এখন আমি আমার বিষয়গুলো শেয়ার করি। এখন অনেক ক্ষেত্রে হয় কি, আমি এখন যে টাইপটা শিখাবো বা যে এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করবো বা আমি যে কিভাবে চিন্তা করে শেয়ার করবো, ওইটা অনেকের কাছে মনে হইতে পারে হাস্যকর। কেন হাস্যকর? কারণ এমনও হইতে পারে যে আমার চেয়ে আপনার স্কিল আরো বেশি। আপনি হয়তো বা আমার মতো এত মানে কঠিন ভাবে চিন্তা করতেছেন না, আপনি হয়তো বা সহজ ভাবেই এই গুণফলটা বের করে ফেলতে পারেন। কিন্তু আমি জাস্ট আমার যেটা কমফোর্ট জোন ওইটা শেয়ার করার জন্য আমি আসলে বলছি। দেখেন যে আমি হিসাব করি কিভাবে এগুলা, যে আর যদিও এখন আমি যে ট্রিক্সটা আপনাদের শিখাচ্ছি, আমার ব্যক্তিগত যে চিন্তাধারা গুলা এগুলো শিখাচ্ছি, এগুলা আমি আবার এখন এগুলো অ্যাপ্লাই করি না। কারণ এগুলো অ্যাপ্লাই করতে করতে আমি আলহামদুলিল্লাহ কিছু কিছু জিনিসে এত কিছু এক্সপার্ট হইছি যে আমি আসলে এই চিন্তা ছাড়াই আমি বলে দিতে পারি অ্যান্সার কি হবে। এটা আপনারাও পারেন আমি ধরে নিলাম, কিন্তু আমি শিখাই না প্রসেসটা। আমি যখন প্রথম দিকে শুরুতে শুরুতে এগুলো হিসাব করতাম বা নিজে নিজে কিভাবে চিন্তা করতাম, আমি 185 যে সংখ্যাটা, এটাকে আমি এভাবে ভাগ করতাম। ধরেন ওই যে ছোটবেলা পড়ছি না আমরা, একক স্থানীয়, দশক স্থানীয়। তো দেখেন 185-কে আমরা এইভাবে লিখতে পারি 100 প্লাস 80 প্লাস কি 5 লিখতে পারি। এই যে সংখ্যাটা, এই 185-র সাথেই তো আমরা কি 5 গুণ দিব নাকি? এখন জিনিসটা সিম্পলি চিন্তা করেন যে আমরা এই যে আপনার যদি বলে এ ইন্টু বি প্লাস সি প্লাস ডি, এটা গুণ করেন, কেমনে করবেন? আপনি এ এর সাথে বি গুণ করবেন, যোগ করবেন, আবার এ এর সাথে সি এর সাথে। তাহলে আমরা 5-এর সাথে যদি 100 গুণ করি, বলেন তো 5-এর সাথে 100 গুণ করলে কত হবে, 500। প্লাস এই 5-এর সাথে যদি আবার 80 গুণ করি, তাহলে কি হবে, 5-40, তার মানে আর একটা শূন্য, 400। 5-এর সাথে 5 গুণ করলে কত হবে, 25।
এখন দেখেন এখন এই 500, 400, 900, 900 আর 25 কত হয়? 925। তার মানে আপনি যদি 185 কে 5 দ্বারা গুণ দেন, তাহলে গুণফল হবে 925। আমি কিভাবে চিন্তা করতাম? আমি মনে মনে 185-কে 3 ভাগে ভাগ করি, 3 ভাগ করে 180, 5 এভাবে চিন্তা করি। তাহলে 5 দিয়ে 100-কে গুণ দিলে 500 হয়, তার মানে এদিকে 500 রইলো। আবার 80-কে 5 দ্বারা গুণ দিলে 400, তাহলে 400 রইলো, 5 এর 4 900। আবার 5 দ্বারা 5-কে গুণ দিলে 25, তাহলে 100, 925 এইভাবে চিন্তা করি। যেমন ধরেন আপনাকে যদি বলে, তাহলে অনেকে আছে এইভাবে চিন্তা করে 185 গুণ 5 এভাবে গুণ করে, 5 5 25-এর 5 হাতে আছে, এইভাবে না। আমি যদি আপনাকে বলি এখন 196-কে আপনি 2 দ্বারা গুণ দেন, বা ধরেন 3 দ্বারা গুণ দেন, 96-কে আপনি 3 দ্বারা গুণ দিবেন। তা আমি কিভাবে চিন্তা করি? ওই যে 196-কে আমি এইভাবে চিন্তা করি, 100 + 90 + 6। এর আগে 3 দ্বারা 100-কে গুণ দেই, সহজ। তাহলে 3 100 কত? 300 হয় এদিকে, আবার 90 আছে, 90, তাহলে 3 নং, 3 দিয়ে 90-কে, তাহলে 3 নং 27, আমি এভাবে চিন্তা করি। তাহলে 3 নং 27 আর একটা শূন্য, 270। তার মানে আমরা 3 দিয়ে 100-কে গুণ দিলে 300, আর 90-কে গুণ দিলে 270। তাহলে 300 আর 270-এর কত হলো? 570। আবার 3 দিয়ে যখন 6-কে গুণ দিবেন, 318। তাহলে এদিকে হইলো 18। প্রথমে হয়েছে আপনার 300, পরে হয়েছে 270, তাহলে 570 আর 18 কত হয়? 528। তাহলে এই যে আমার চিন্তাটা, এটা কিন্তু মনে হইতেছে যে স্যার আপনি তো বুঝাইতে বুঝাইতে 5 মিনিট চলে গেছে, তাহলে আমি যদি এই গুণটা আপনার মতো করে করি, তাহলে তো আমার 5 মিনিট চলে যাবে না। আমি বুঝাইছি বলে 5 মিনিট গেছে। যেমন আমাকে যদি কেউ এই ধরনের অঙ্ক দেয়, আমার লাগবে 2 সেকেন্ড, 3 সেকেন্ড। কারণ আগে সিস্টেমটা শিখতে হবে। শিখার পর আপনি হচ্ছে এই জিনিসটা আত্মস্থ করবেন, করার পর আপনি চিন্তা করবেন যে আপনি পারতেছেন। যেমন আমি যদি আপনাকে বলি যে 87-কে 6 দ্বারা গুণ, তাহলে আমি কিন্তু বুঝে গেছি 87-কে আমি কিভাবে কয়ভাবে ভাগ করবো? 2 ভাগে, 80 আর 7। তাহলে 6 80 যদি ভাগ করি, 6 48, তার মানে 480 হবে। প্লাস 7 দিয়া 7 পাঁচটা কিন্তু 6 7 42, তাহলে 480 আর 42, তাহলে কত হয়? 522। শেষ হয়ে গেছে। এইভাবে আমি চিন্তা করি, ঠিক আছে? তো এইভাবে চিন্তা করবেন, এইভাবে চিন্তা করলে নিজের মধ্যে স্মার্টনেস আসবে। হ্যাঁ, আপনি জিনিসগুলা হচ্ছে কিছু কিছু হিসাব, ক্যালকুলেটর লাগবে না। আমাদের যে কিছু হইলে ক্যালকুলেটর নেওয়া, আমাদের যাতে দুর্বলতা থাকে, ওই জিনিসগুলো আসলে থাকে। ঠিক আছে? আচ্ছা, কারণ আমি যদি আপনাদের বলি যে আপনি আমাকে এই গুণটা করে দেন, ঠিক আছে, তাহলে আমি আপনাকে বললাম, ঠিক আছে, আমি আপনাকে বললাম যে আমাকে এই গুণটা করে দেন, তারপর আপনাকে বললাম যে 743, এইটাকে আপনি 4 দ্বারা গুণ দেন, ঠিক আছে? এখন এটাকে আমি কিভাবে চিন্তা করতাম জানেন? আমি হচ্ছে এইভাবে চিন্তা করতাম, 700, ওই যে 40 যোগ কত? 3। তাহলে 4 দ্বারা কিন্তু 700-কে গুণ দেওয়া ইজি। আমরা নর্মাল যারা মূর্খ ব্যবসা করি তারাও কিন্তু বুঝি যে 700 টাকা প্রোডাক্ট যদি 4টা বিক্রি করি, তাহলে 4 7 28, তার মানে 2800 টাকা। এরপর 4 দিয়ে আপনি যদি 40-কে গুণ দেন, তাহলে 4 4 4 16, 160 নাকি? তাহলে 3 4 কত? 12। তাহলে এখন 2200 আর 160, 2960 আর 12, 2900 কত? 72। তার মানে 2900 কত? 72। এইভাবে মুখে মুখে হিসাব করা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এখন আমরা আজকের ক্লাসের শেষ টপিকে যাব। তো এই টপিকটা যদি আপনি বুঝতে চান, বুঝতে চাওয়ার জন্য আমাদের ক্যালকুলেটর হাতে থাকতে হবে। ঠিক আছে? আমি কিন্তু ক্যালকুলেটর দেখাবো না এখানে, ঠিক আছে? ক্যালকুলেটর আমি আপনাদের বলছি, আপনারা যদি 100 এমএস নেন তাইলে হবে 100 এমএস ক্যালকুলেটর, 70 এমএস, ঠিক আছে? হ্যাঁ, আবার একটা আছে হচ্ছে 991 ইয়ার্স। এগুলো হচ্ছে বাজারে 991 ইয়ার্স এর ডুপ্লিকেট ভার্সন, 400 টাকা, 450 টাকা। আর যদি অরিজিনাল ভার্সন কিনতে চান, 2700 টাকা আছে, দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। তো এমএস ক্যালকুলেটর গুলা কিনলেও হবে। আমরা যারা আর্টস কমার্সে পড়তাম 9 10-এ, আমরা আসলে এমএস টাই কিনতাম। আর সায়েন্সে হচ্ছে আমরা ইএস সিরিজের ক্যালকুলেটরটা কিনি, সমস্যা নাই। হ্যাঁ, তো এখন লগ জিনিসটা কি? আমরা যে ধরেন আপনি ক্যালকুলেটরের লগ আছে না, লগ চাপ দিয়ে আপনি 1000 লিখেন, দেখবেন অ্যান্সার আসবে 3। ঠিক আছে? তো এটার মানে কি? এই যে আসতেছে 3, এটার মানে এটা কি? মানে কি আসতেছে? যেমন আমি যদি আপনাকে বলি 5 2 লিখলাম এখানে। এখন আমি যদি আপনাদের একজনকে বলি যে এখানে কি লিখছে এই জায়গাটাতে,
অনেকে বলবে যে স্যার 52 লিখছেন, 52। আবার কেউ কেউ বলতে পারে যে স্যার আপনি 5 লিখছেন আর 2 লিখছেন। অনেক কিছুই বলতে পারে, ঠিক আছে। আমি আসলে মাসখানেক যাবত অসুস্থ, মানে আমার কুচকুচে কাশি এখনো কমতেছে না। তো কুচকুচে কাশির জন্য কিন্তু আমি এই ক্লাসটা আগে রেকর্ড করি নাই। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, আমি আমার কাশি উঠছিল, এর জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে অনেকে বলবে যে 52 আছে, বা কেউ কেউ বলবে 5 আছে, 2 আছে, তাই না? আচ্ছা, তো এখন আমি যদি মাঝখানে একটা যোগ চিহ্ন দেই, তখন আবার আরেকজন বলবে যে স্যার এখানে হচ্ছে আপনি আমাদেরকে 5 আর 2 যোগ করতে বলছেন। তাহলে আমরা এতক্ষণ কনফিউজ ছিলাম যে এখানে কি 52 নাকি 5 আর 2 আলাদা, কিন্তু মাঝখানে যখন একটা প্লাস চিহ্ন দিয়ে দিছি, তখন বুঝে গেছে যে 5 আর 2 যোগ করতে বলছে, এবং এটার ফলাফল কত, 7। ঠিক আছে। তাহলে এই যে প্লাসের মাধ্যমে আমি বুঝতে পারছি যে আসলে আমার কি কাজটা করতে হবে এখানে। তাহলে এই যে প্লাস, মাইনাস, এই যে ধরেন ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলাকে আমরা ছোটবেলা পড়ছি কি গাণিতিক চিহ্ন, ঠিক আছে। এখন এই জিনিসগুলোকে যদি আপনি একটু স্মার্টলি বলতে চান, তো এটাকে বলা হয় অপারেটর। ম্যাথমেটিক্সে এগুলাকে বলা হয় কি, অপারেটর। অপারেটর মানে কি, ওই যে বলেন না কম্পিউটার অপারেটর, অমুক অপারেটর, তমুক অপারেটর। তো কম্পিউটার অপারেটরের কাজ কি, কম্পিউটারটাকে চালনা করা, চালানো, কাজ করা কম্পিউটারে। তো এই ম্যাথমেটিক্সে অপারেটর গুলোর কাজ কি? যেমন 5 আর 2 এর মাঝখানে আপনি যোগ চিহ্ন দিচ্ছেন বলে সে আপনাকে যোগের অপারেশন করতে বলতেছে, যে যোগ করো, যোগের অপারেশন। তাহলে বিয়োগ দিলে হয়তো 5 থেকে 2 বিয়োগ, তার মানে সে আপনাকে একটা অপারেশন করতে বলতেছে, কোন একটা কাজ করতে বলতেছে। তো এই যে এই সাইন গুলা দ্বারা একটা নির্দিষ্ট কাজ বুঝায় ম্যাথমেটিক্সে। তো এইগুলাকে বলা হয় অপারেটর, ঠিক আছে। তো আমরা ছোটবেলা প্লাস মাইনাস ভাগ গুণ এগুলাকে আমরা অপারেটর হিসেবে চিনতাম না, আমরা গাণিতিক চিহ্ন হিসেবে চিনতাম, ঠিক আছে। তো এই যে লগ, লগ এই যে আমরা যে ইউজ করি লগ, ও জি লগ, এইটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স এর অপারেটর। এইটার একটা নির্দিষ্ট কাজ আছে, ওয়ার্ক আছে, ঠিক আছে। এইটার একটা নির্দিষ্ট, যোগের যেমন একটা নির্দিষ্ট কাজ আছে দুইটা সংখ্যাকে যোগ করা, বিয়োগের যেমন একটা কাজ আছে বিয়োগ করা, ভাগের কাজ আছে গুণের, এই লগেরও একটা নির্দিষ্ট কি আছে, কাজ আছে। লগের কাজটা কি দেখেন। লগের কাজ হচ্ছে, আগে বলার আগে আমি বলি, ধরেন আমি যদি একটা জিনিস লিখি যে 10 কিউব, 10 কিউব মানে কি, 10 3 বার গুণ, 10 গুণ 10 গুণ 10, এটা কি হয়, 1000। তাহলে আপনার ধরেন আমি যদি আপনাকে জিনিসটা এভাবে চিন্তা করতে বলি যে 10 কিউব সমান 1000, আমি যদি এভাবে বলি আচ্ছা আমি 1000 পাইতে চাই, আমি 1000 সংখ্যাটা পাইতে চাই, তাহলে আমি একটা ইনফরমেশন আপনাকে দিলাম যে 10-এর উপর তুমি আমাকে এমন একটা পাওয়ার দাও যেই পাওয়ার দিলে 1000 আসবে। তাহলে পাওয়ার কত বসাইতে হবে, 3 বসাইতে হবে। এখন এই যে 10 কিউব ইজ ইকুয়াল টু 1000, তাহলে এই অপারেশন মানে এই হিসাবটার মধ্যে এটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। আর নিচে যেটা থাকে আমরা ছোটবেলা পড়ছি এটাকে বলা হয় বেজ, ভিত্তি, বেসমেন্ট, নিচে যেটা আছে। আমরা বিল্ডিং তুললে হচ্ছে যে নিচের যেটাকে, এটাকে বেসমেন্ট বলি না? তেমনি বিল্ডিং এর যে আন্ডারগ্রাউন্ড যেটা লেভেলটা, ওইটাকে বলা হয় বেসমেন্ট, মাটির নিচে যেটা থাকে। আর এই যে 1000, এইটা আমি আপনাকে আউটপুট হিসেবে চিন্তা করতে বললাম, কোনো সমস্যা নাই, এটা একটা আউটপুট, ঠিক আছে। এখন দেখেন, তো লগ হচ্ছে এমন একটা অপারেটর যেটা হচ্ছে, ধরেন আপনি যে লগ 1000 লিখছেন, অ্যান্সার কি আসছে, 3। এই যে থ্রিটা আসছে এটার মানে কি দেখেন, এটার মানে হচ্ছে যে এই যে লগের নিচে এখানে একটা ঘর আছে, এই ঘরটা আসলে উজ্জ্ব থাকে, কিন্তু যাদের ইএস ক্যালকুলেটর আছে ওইখানে দেখবেন এরকম একটা ঘর আছে। লগ লিখে লগের উপরই, হ্যাঁ, যে জায়গাটাতে লগ, ওইখানে আবার দেখবেন এইভাবে লিখা থাকে, এইরকম, এই যে এরকম, হ্যাঁ এরকম লিখা থাকে, ঠিক আছে। এগুলোর মানে আমি বলবো। তো দেখেন, এখন এইটা বোঝানোর আগে আমি আগে এইটা বলি। ধরেন এখানে একটা সম্পর্ক আছে, এ টু দি পাওয়ার বি, উপর পাওয়ার বি সমান সমান কি সি।
এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ এ সি ইজ ইকুয়াল টু বি। এটার মানে কি? এখানে বেস কত এ, তাহলে এই লগ হচ্ছে এমন একটা অপারেটর যেটা বলতেছে, যেটা আপনাকে বলতেছে যে, আগে বুঝছেন জিনিসটা, এখানে কোনো সংজ্ঞা না, আপনি জাস্ট জিনিস কয়টা জিনিস এক্সাম্পল হিসেবে আপনাদের প্র্যাকটিস করা, আপনি বুঝে যাবেন। এই বেসটা থাকবে হচ্ছে নিচে এ, এটা হচ্ছে বেস, সমান সমান দিয়ে আমি যেটা পাচ্ছি ওইটা হচ্ছে পাওয়ার। লগ আপনাকে পাওয়ার বইলা দেয়, পাওয়ার। সিটা কি বলেন তো, এখানে সি কি ছিল? আউটপুট। এইটাকে এই লগ নিচে এ এরপর সি সমান সমান বি, এটাকে এভাবে পড়া হয় যে লগ বেস এ, অর্থাৎ দিতে হচ্ছে এ, আমি পাইতে চাই হচ্ছে সি, আমার দরকার হচ্ছে সি পাওয়ার পাওয়ার। তাহলে সমান সমান বি লিখতেছে, এটার মানে হচ্ছে এর উপর যদি আমি বি বসাই পাওয়ার, তাইলে আমি সি পাবো। এর উপর যদি আমি বি বসাই তাইলে আমি কি পাবো? সি পাবো। হ্যাঁ, এটার মানে কি দেখেন, কারণ আপনার যদি কোনো জায়গায় লেখা থাকে লগ লগ পি কিউ এখানে আর, এটার মানে, এই লাইনটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে এই বেসটা নিচে থাকে পি, তার মানে পি এর উপর পাওয়ার আর দিলে, পি এর উপর পাওয়ার আর দিলে আমি কিউ পাবো। ঠিক আছে, আমি আবারও বলি, আমি আবারও বলি দেখেন, কোন জায়গায় যদি লগ এ বি সমান সমান সি থাকে, এটার মানে হচ্ছে এই এই অপারেটর, এটার মানে হচ্ছে যে এর উপর পাওয়ার সি দিলে আপনি কি পাবেন? বি পাবেন। অর্থাৎ যেটা পেতে চান ওইটা হচ্ছে এটা, আর পাওয়ার কত বসাইতে হবে এটা হবে সি, আর বেসমেন্ট হবে এ। এখন আমি যদি আপনাকে বলি, বলেন তো, এরকম যদি হয় লগ, কোন জায়গায় লিখলাম, এখানে লিখলাম 2, আর এখানে ধরেন লেখা আছে 8, তাহলে এখানে কত হবে বলেন তো? হ্যাঁ, এটা লগের ডেফিনেশন দেখেন তো, এই টুটা তো বেস, আর সমান সমান দিয়ে যেটা পাইতে চাই ওটা তো পাওয়ার। আপনি এইভাবে পড়েন যে আমি পাইতে চাই হচ্ছে 8, যদি 8 পাইতে চাই তাহলে 2 এর উপর পাওয়ার কত দিতে হবে? তাহলে 2 এর উপর পাওয়ার 3 দিলেই কিন্তু 8 পাওয়া যায়। তার মানে আপনি যখন ক্যালকুলেটারে এটা চাপবেন, লগ বেসটা 2 দিবেন আর এখানে 8 দিবেন, দেবেন অ্যান্সার আসবে 3। এটা মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 3 দিলেই আসলে আমরা কত পাবো? 8 পাবো। এখন এটাকে আপনি চাপ দিবেন, যাদের 991ES ক্যালকুলেটর আছে, এমএস আছে, দেখবেন লগ যেই বাটনটা, ওই বাটনের উপরে আবার এইরকম একটা ঘর আছে, বা বা সাইডে একটা ঘর আছে, লগ লিখে এখানে একটা বক্স বা এখানে একটা বক্স। তো তখন ওই ওই যেখানে আছে ওইটাতে চাপ দিবেন, চাপ দিলে যদি কোনো বক্স থাকে ডিরেক্ট এরকম বক্সে চাপ দিবেন, কিন্তু যদি এরকম হয় যে লগের উপর, লগের এটা বাটন লগের, এই ওখানে গ্যাপটা যে আবার থাকে বডিতে ক্যালকুলেটর এইখানে ধরেন এটা লেখা আছে, তখন শিফট শিফট চেপে তারপরে লগে চাপ দিবেন, চাপ দিলে দেখবেন এরকম একটা জিনিস আসবে, লগ এই যেরকম এরকম চলে আসবে, উপরেরটা চলে আসবে। আসার পর আপনি এখানে ধরেন, আপনি ধরেন এখানে দিলেন 10, লগ এই বক্সের নিচের বক্সে 10 দিলেন, আর উপরের বক্সে দিলেন 1000। এটার মানে কি? বেজ হচ্ছে 10, আপনি পাইতে চান 1000, তাহলে পাওয়ার কত বসাইতে হবে বলেন তো? 10 এর উপর পাওয়ার 3 দিলেই কিন্তু 1000 হয়, তার মানে অ্যান্সার দেখবেন 3 আসবে। তাহলে এইটাই লগের মানে, মানে লগের মানে হচ্ছে যে কোনো কিছুর উপর পাওয়ার কত দিলে আমি একটা নির্দিষ্ট সংখ্যা পাবো সেটা সে বইলা দেয়। আমি আবার এক্সাম্পল দিই, এখন স্যার আমি যখন ক্যালকুলেটরে নর্মাল লগ দিয়ে 1000 চাপি তখন 3 আসে, সেটার মানে কি? মনে রাখবেন, নর্মাল লগ মানে অটো, আপনার ভাবতে হবে বেজ হচ্ছে 10, এই যে এখানে বেজটা 10। যদি কোনো জায়গায় লগ ডিরেক্ট 1000 লেখা থাকে বা এখানে কোনো কিছু লেখা থাকে, মনে রাখবেন বেজ 10। কিন্তু যদি এইভাবে লিখা থাকে লগ 2 নিচে, তার মানে মনে রাখবেন বেজ 2। কিন্তু যদি না বলা থাকে লগ, ধরেন এখানে দুঃখ করে বলছে লগ 8, তার মানে এখানে বেস কি ধরে নেবেন? আপনি 10 ধরে নেবেন। কি ধরে নেবেন? 10। ঠিক আছে, তাইলে বলেন তো, যদি এখন ক্যালকুলেটর আপনার লগ 10,000 চাপেন, 1000 না 10,000, তাহলে বলেন তো অ্যান্সার কত আসবে? 4। কারণ 10 এর উপর, কারণ এখানে বেস তো কিছু বলা না, মানে কি বেস 10 ধরে নিতে হবে, 10 এর উপর পাওয়ার 4 বসালেই তো কি আসবে? 10,000 আসবে। এখন আপনার মন চাইছে যে স্যার আপনি যে এতক্ষণ লগের সংখ্যা বুঝাইলেন, আমি আরো অ্যানালাইসিস করতে চাই, তো যাদের কাছে 991ES আছে বা এই বাটনটা আছে যে এখানে একটা বক্স, এইখানে একটা বক্স, তার মানে তারা ইচ্ছা মতো বৈশা বৈশা চেক করতে পারেন। যেমন ধরেন
আপনি লগ লিখলেন, এখানে ধরেন লিখলেন, এই বক্সে ধরেন লিখলেন 5, আর এই বক্সে ধরেন লিখলেন 25। তাহলে আউটপুট কি আসবে, অ্যান্সার? ধরেন এ লিখার পর অ্যান্সার আসবে কত জানেন? 2। কারণ বেস তো 5, তার মানে 5-এর উপর পাওয়ার 2 বসাইলেই তো কত পাওয়া যাবে? 25 পাওয়া যাবে। বুঝতেছেন তো? আচ্ছা। ঠিক আছে, তো এইটা হচ্ছে লগ। এখন এই লগ থেকে আবার আরেকটা বাটন আছে দেখবেন আপনারা, এই যে দেখবেন যে এই এল এন, ঠিক আছে, এটাকে আমরা বাঙালিরা অনেক সময় এল লন বলি, লন, এটা লন না। লগের উপরেই দেখবেন এরকম একটা সাইন আছে, এল এন এরকম লেখা থাকবে, এটাকে পড়তে হয় এল এন, ঠিক আছে, কিন্তু আমরা লন করি আর কি, ঠিক আছে, তো যে কোনো কিছু সমস্যা না। এই লন আবার কি জিনিস? লগ না হয় বুঝলাম, লগ একটা অপারেটর, এই লনও একটা অপারেটর, এই এলএনও একটা কি অপারেটর। এই অপারেটরটা কি জাস্ট একদম মানে আলাদা কোনো কিছু না। ধরুন লগ মানে বুঝায় ভিত্তি হচ্ছে 10, আর এলএন মানে বুঝায় ওইটাও একটা লগ ফাংশন, লগই, লগ অপারেটর, জাস্ট এটার ভিত্তিটা একটা স্পেশাল মান, যেটা হচ্ছে ই। ই, এই ই এর মান কি জানেন? 2.78। মনে রাখবেন, কারণ কোনো জায়গায় যদি লেখা থাকে এলএন, এটার মানে হচ্ছে ওইটা লগই, কিন্তু ভিত্তিটা হচ্ছে ই। এখানে ই এর মান হচ্ছে কি 2.718। তো এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আস্তে আস্তে, ঠিক আছে। যেমন ধরেন কোন জায়গায় যদি ধরেন আপনি লিখছেন এলএন 1000, 1000 লেখার পর ধরেন আপনার এখন কিন্তু 3 আসবে না ভ্যালু। লগ লিখলে, লগ 1000 লিখলে 3 আসতো, কারণ লগ মানে তো ভিত্তি 10, তার মানে 10-এর উপর পর 3 বসাইলেই তো কি হবে? 1000 আসবে। কিন্তু এই যে এলএন 1000, আমি কিন্তু বলছি এলএন কিন্তু, এলএন এর কিন্তু একটা স্পেশালিটি আছে, কি এটা হচ্ছে এমন একটা লগ যার ভিত্তি 10 না ই। এর জন্য আমরা 9-10 ছোটবেলা পড়ছিলাম যে এলএন বা লন হচ্ছে ই ভিত্তিক লগারিদম, মানে এলএনও একটা একটা লগ, লগ ফাংশন লগ, কিন্তু এটার ভিত্তিটা হচ্ছে ই ই। আর পড়তাম যে শুধু লগ মানে হচ্ছে 10 ভিত্তিক লগারিদম। আমরা কিন্তু লগ লগ পড়ছি দুই রকম 9-10 বইয়ে, একটা ই ভিত্তিক লগারিদম, একটা হচ্ছে 10 ভিত্তিক। শুধু লগ মানে হচ্ছে তার ভিত্তি 10 ধরে নিতে হবে, আর এলএন মানে হচ্ছে তার ভিত্তি কত ধরে নিতে হবে? ই, 2.718। ঠিক আছে। তো এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে একটু অ্যানালাইসিস করবেন। ধরেন আপনার এলএন 1000 লিখবেন, লেখা ধরেন কোন একটা মান আসছে, ধরেন এখানে ধরেন আসলো, আমি তো এখন আমার কাছে ক্যালকুলেটর নাই, এর জন্য আমি বলতে পারতেছি না, ঠিক আছে। ধরেন এলএন 1000 লিখার পর ধরেন এখানে একটা ভ্যালু আসলো, ধরেন ভ্যালু এ। এবার আপনি বাসায় একটা জিনিস গবেষণা করবেন, এলএন মানে কি। এলএন মানে হচ্ছে লগ, এলএন 1000 মানে হচ্ছে লগ 1000 কিন্তু ভিত্তিগত ই। এটার মান ধরেন আসলো এ আপনার ক্যালকুলেটারে। লগ এর সংজ্ঞা কি? যে এই যে অর্থাৎ তার মানে ই এর উপর এ বসাইলে আমি 1000 পাবো, ই এর উপর পাওয়ার এ দিলে 1000 পাবো। তাহলে আপনার বাসায় চেক দিবেন, ধরেন এলএন 1000 লিখে এখানে একটা মান আসে, ধরেন যে মানটা আসছে, তো ই এর উপর ওই মানটা পাওয়ার আকারে লিখবেন। ই মানে কি? হ্যাঁ, ই, ই মানে 2.718। এই 2.718 এর উপর পাওয়ারটা আবার ক্যালকুলেটরে চাপ দিবেন, চাপ দিলে দেখবেন যে আসলে 1000-এর কাছাকাছি একটা ভ্যালু আসতেছে। তাহলে এগুলো হচ্ছে লগ এবং লন কি জিনিস ওইটা, ঠিক আছে। তো এখানে লগ এলএন এগুলা হইতেছে এত জরুরি না, কিন্তু লগ জিনিসটা মানে কি এটা বুঝে রাখাটা জরুরি। তো এইটা ছিল হচ্ছে আমাদের আজকের প্রথম ক্লাস, ঠিক আছে। আমরা দ্বিতীয় ক্লাসে পরবর্তী বেসিক কিছু জিনিস নিয়ে কাজ করব। এরপর আমরা তৃতীয় ক্লাস থেকে ওই যে সিলেবাস ছিল না, বিসিএস এর সিলেবাস, এনটিএস এর সিলেবাসে যেমন বাস্তব সংখ্যা আছে, জ্যামিতি আছে, বীজগণিত আছে, পাটিগণিত আছে, আমরা ওই বীজগণিত ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে হচ্ছে আমরা প্রতিদিন একটা একটা চ্যাপ্টারের, ধরেন বীজগণিতের ধরেন 4টা চ্যাপ্টার, আমি প্রতিদিনই একটা চ্যাপ্টার শেষ করে ফেলবো, এবং এগুলো একদম মানে মানে ভিতরের খুঁটিনাটি কিভাবে বুঝতে হয় সবকিছুই শেষ করবো ইনশাল্লাহ। আপনারা জাস্ট যে 3টা বই সাজেস্ট করছে ওই 3টা বই ধরে ধরে খালি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এটাই ছিল আমার আজকের প্রথম ক্লাস, আমার দ্বিতীয় ক্লাস পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।